बच्चा बच्चा जानता है तू बड़ा चोर है, जनता ने अब मुकर गया है तेरा गद्दी टूटेगा। राम हमारा आदि है, राम हमारा अंत है, जय श्री राम मंत्र है, गीता धर्म ग्रंथ है, जय श्री राम, जय जय श्री राम। नमस्कार, আপনারা দেখছেন নেশন ফার্স্টের পর্দায় প্রথমবারের জন্য তপন দাস। একেবারেই প্রথম জানতে চাইবো এই রাজ্যে কোথায় এই যে তিলোত্তমার আন্দোলন, আরজি করের আন্দোলন, কোথাও কি একটা দানা বাজছে এভাবে যে হিন্দুরা করছে, মুসলিমরা করছে না, সিপিএম করছে, বিজেপি করছে না, নাকি একসঙ্গে সমস্বরে ঠিক জাস্টিস ফর আরজি করটা বলা হয়ে উঠছে না? বলা হওয়ার ওইসব বলার আগে একটা কথা বলে রাখি যে পশ্চিমবঙ্গের যা পরিকাঠামো, অর্থনৈতিক ও সামাজিক পরিকাঠামো, তাতে করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। একটা ছন্দ দিয়ে বলা ভালো, বাচ্চা বাচ্চা জানতা है, बच्चा बच्चा जानता है तू बड़ा चोर है, जनता ने अब मुकर गया है तेरा गद्दी टूटेगा। राम हमारा आदि है, राम हमारा अंत है, जय श्री राम मंत्र है, गीता धर्म ग्रंथ है, जय श्री राम, जय जय श्री राम। বলার অর্থ এটা, পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো তাতে করে নতুনভাবে ভাবতে গেলে আমাদের একটা অন্য অ্যাসপেক্ট ধরতে হবে। সেই অ্যাসপেক্টটা হলো ধর্মটাকে সামনে রাখতে হবে। ধর্মকে যদি সামনে না রাখতে পারি, এই প্রকৃতির পরিবর্তন ঘটবে না। আর প্রকৃতির পরিবর্তন না ঘটলে কখনোই কেউ কোনো বিচার পাবে না। সে তিলোত্তমা পাক বা অভয়া হোক বা নির্ভয়া হোক, কেউ কখনোই বিচার পাবে না। আর সেটাই এখানে ঘটছে। ভালোভাবে দেখলে আপনি দেখতে পাবেন, ভালোভাবে দেখলে আপনি দেখুন যে বামপন্থীরা, এই কংগ্রেস এবং বামপন্থী জোট হয়ে তৃণমূলের ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। ফলে আমরা যে বিচার চাওয়ার আশা করছি সেটা কখনোই সম্ভব নয়। আমরা শ্যামবাজারে যাচ্ছি, ওরা মাইক চালিয়ে দাঁড়িয়ে আছে, আমরা যেন কথা বলতে না পারি। ওরা দাবি তুলছে, কিন্তু কাকে দাবি তুলছে ওরা জানে না। অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ চলছে। আমরা একটা বিশাল সংকটের মধ্যে রয়েছে, বাঙালি একটা চরম সংকটের মধ্যে রয়েছে। হিন্দু শুধু নয়, সমস্ত সম্প্রদায় এক ভিন্ন সংকটের মধ্যে রয়েছে। এই অভয়ার বিচার পাওয়া একটা দূর দূর পর্যন্ত কোনো আশার কিরণ দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই বামপন্থী এবং কংগ্রেসদের ঢাল হয়ে থাকার দরুন। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই আরও বেশি জোরে করতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি হিসাবে আমাদের লড়াই আরও বেশি কঠিন করে দাঁড়াচ্ছে। এরা করুক, এরা এদের মতাদর্শ নিয়ে চলুক, কিন্তু এরা অদ্ভুতভাবে মতাদর্শ থেকে, নিজেদের মতাদর্শ থেকে বেরিয়ে গিয়ে একটা অদ্ভুত একটা ভাবরাজ্য রয়েছে এবং তারা তাদের কাছ থেকে কোনো খুঁজে পাচ্ছে না, নিজেদের কোনো দিশা খুঁজে পাচ্ছে না, তবু তারা লড়াই করে যাচ্ছে। ওরা বলছে উই ওয়ান্ট জাস্টিস। কার কাছে জাস্টিস চাইছো? আমি নাম ধরে বলছি, এই পরমব্রত চট্টোপাধ্যায়, পরমব্রত আছে, আমাদের এই বাদশা মৈত্র আছে, এরা জাস্টিস চাইছে। এরা জাস্টিস চাইতে চাইতে ওরা ফার্স্ট টাইম চলে যাচ্ছে, হাতরাসে চলে যাচ্ছে। আরে তোর বাড়িতে তোর মেয়ের জ্বর এসছে, তুই প্যারাসিটামল না খাইয়ে তুই চলে যাচ্ছিস তোর পাড়াতে প্যারাসিটামল খাওয়ানোর জন্য। কাকে বোঝাচ্ছিস তোরা? ভুল হচ্ছে, চরম বড় ভুল হচ্ছে। এর খেসারত শুধুমাত্র এই বামপন্থী বা কামপন্থী বা এই কংগ্রেসকে দিতে হবে না, পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার প্রশ্ন একটা অন্য প্রশ্নটা হচ্ছে, কখনো 10 লক্ষ টাকা, কখনো কন্যাশ্রী, কখনো লক্ষ্মীর ভাণ্ডার, এতেই কি চাপা পড়ে যাচ্ছে বিভিন্ন বিচার? বিশাল বড় একটা প্রশ্ন। এই প্রশ্নটা বলতে গেলে যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, তাতে করে এই লক্ষ্মীর ভাণ্ডার, এই ভাতা ভিক্ষা আসছে কোথা থেকে? জিএসটিতে সরকার চলছে, পশ্চিমবঙ্গ চলছে জিএসটিতে, কোনো সোর্স অফ মানি নেই, সোর্স অফ আর্নিং নেই, তবু সরকার চলছে। আমরা ধরা পড়লো কি আরজি করে কি হলো, দেহ পাচার করে সেই টাকার কাটমানি যায় কালীঘাটে, তার তথ্য প্রমাণ উঠে আসছে। তাই জন্য বলছে তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দাও, তাড়াতাড়ি ফাঁসিতে ঝুলিয়ে দাও, ইনভেস্টিগেশন দরকার নেই, ফাঁসিতে ঝুলিয়ে দাও। কারণ এই টাকা, এই কিডনি পাচারের টাকা, এই কর্নিয়া পাচারের টাকা, এই দেহ বিক্রির টাকা যায় কোথায়? কালীঘাটে যায়। এটা অভিযোগ মানুষ করছে, জনতা করছে, আরজি করে দাবি করছে যে এই পাচারের টাকা দিয়ে মানুষের ভাতা ভিক্ষা যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মী ধর্ষণ হচ্ছে, আর সেটা মানুষ দেখছে, হাঁ করে দেখছে। কেউ ছেড়ে দিয়ে কথা বলবে না দাদা, কেউ ছাড়বে না। গ্রাম বুঝছে, গ্রাম বাংলা বুঝছে, গ্রাম বাংলা জানছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার আমাদের দিয়ে আমাদেরই মেয়েদের ধর্ষিতা হতে হচ্ছে, খুন হতে হচ্ছে। এই রাহাজানির মধ্যে এই গ্রাম বাংলা থাকবে না। আর গ্রাম বাংলা যেদিন বুঝবে, সেদিন এই পশ্চিমবাংলার পরিবর্তন অবশ্যম্ভাবী হবে। একদম। আমি একটা অন্য প্রসঙ্গ, পুলিশ ফোর্স বারবার প্রশ্নের মুখে। ইস্ট বেঙ্গল মোহনবাগান
ডার্বি বাতিল হয়ে যায়, কারণ প্রশাসনিক প্রধান বলেন যে এত ফোর্স নেই। কিন্তু আমরা দেখলাম নবান্ন অভিযানের দিন ছাত্র সমাজ যেটা করলো, সেদিন এত ফোর্স কোথা থেকে এলো? এটাই তো বিষয়, এটা প্রশ্ন। সব লুকিয়ে রাখা হয় এক বিশেষ কাজের জন্য, ব্যবহার করার জন্য। ঠিক সময় ওরা ব্যবহার করে। ওরা জানে যুদ্ধ কখন, ওরাও যুদ্ধের ঘন্টা যখন বাজে তখনই ওরা একমাত্র নিজেদের ফোর্স নামায়। নিজেদের ফোর্স যখন নামায় তখনই সেই যুদ্ধ ঘোষিত হয়, তখন আমাদের ওর মাঠে নামতে হয়। অদ্ভুতভাবে সেই যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি, ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে। না, এখানে তো প্রশ্ন উঠছে যে সেই দিন কোথায় ছিল? 14 তারিখে একেবারে 18টা বিভাগ আর্জি করে ভাঙচুর করা হলো, জরুরি বিভাগ সমেত। সেদিন তো ফোর্স ছিল না, ফোর্স কোথায়? এটাই তো বিষয়। যুদ্ধ সেদিন ওদের যুদ্ধ ছিল না, যুদ্ধটা আমাদের ছিল। আমরা হেরেছি, আমরা কিছু বলে উঠতে পারিনি। সেদিন সেই কাজের জন্য সেই নিয়োগ করা হয়েছিল, সে কটা ফোর্সকে নিয়োগ করা হয়েছিল যারা পালাতে পারে। কারা পালাতে পারে, যেসব পুলিশরা পালাতে পারে তাদেরই রাখা হয়েছিল। কোন কোন পুলিশ তোমরা পালাতে পারো ভাই, তোমাদের সামনে রাখা হোক, কারণ তোমাদের সেদিন পালাতে হবে। তোমাদের পালানোটা হলো কাজ। সেদিন পুরো প্রি প্ল্যান ছিল, পুরোপুরি সেমিনার রুমকে ভাঙার ইচ্ছা ছিল, ভাঙার ইচ্ছা ছিল। চেস্ট মেডিসিন সেন্টার যে এরিয়াটা, ওই এরিয়াটাকে পুরোপুরি কোলাপস করার চেষ্টা চলছিল, পেরিয়ে ওঠেনি। চেষ্টা চলেছিল পুরোপুরি সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা চলেছিল, কিন্তু তবু তারা করে উঠতে পারেনি। বিশেষ কারণে প্রকৃতির অদ্ভুত খেলা সেদিন করে উঠতে পারেনি, কিন্তু সেই চেষ্টা করেছিল সেই পুরো সমস্ত তথ্য প্রমাণ যেন লোপাট হয়ে যায়। নতুবা যেদিন মার্ডার হয় তার সকালে সমস্ত টিম নিয়ে গিয়ে অভিজ্ঞরা, ফিঙ্গার এক্সপার্ট, সে ওখানে গিয়ে কি করছিল? লুডু খেলছিল, ছিটছিল, ঘাস ছেঁড়ার জন্য গিয়েছিল ওখানে। তোমাদের কি ওখানে ঘাস ছেঁড়ার জন্য ওখানে রাখা হয়েছিল? কেন তোমরা গিয়েছিলে ওখানে? তোমরা জানো না কর্ডন করা উচিত? কর্ডন করা কেন করা হয়নি? 40 ফুটের মধ্যে কর্ডন করা হয়েছিল, কেন 11 ফুটে কেন কর্ডন করা হয়নি? পুরো সেমিনার রুম লক করা উচিত ছিল। তার পাশের দেয়াল কি করে ভাঙা হয়? তোমরা কেন করোনি? ছেড়ে দিয়ে কথা বলবে না, পশ্চিমবঙ্গের মানুষ হারবে না। প্রতিটা মুহূর্তে কিন্তু তার কড়াই ঘন্টায় বুঝে নেবে, কিন্তু তার হিসাব চাই, হিসাব নিয়ে ছাড়বে। আর ভারতীয় জনতা পার্টি পুরো উন্মাদ হয়ে যেতে বাধ্য না করলেই মঙ্গল হবে। ঠিক, আমি যেমনটা বলবো, একেবারে সংস্কৃতি জগতের সঙ্গে তুমি যুক্ত আছো এবং চিত্র পরিচালক হিসাবেও তোমার বেশ খানিকটা আমরা শুনেছি। কিন্তু কুণাল ঘোষ সেখানেই বাদ সাধলেন যে এখানে টালিগঞ্জ কি করছে, চিত্রশিল্পীরা কি করছে, বাবু বিবিরা টালিগঞ্জের কি করছে, কোথায় পশ্চিমবঙ্গকে নিয়ে চিত্র বানাচ্ছে মুম্বাই। এখানে পশ্চিমবঙ্গের তো ভাবমূর্তি কলঙ্কিত হচ্ছে। কোথায় মুখ খুলছে টালিগঞ্জ, কোথায় মুখ খুলছে সুশীল সমাজ? আর মমতা ব্যানার্জি এক সময় তাদেরকে পাশে বসিয়েছে। অপসংস্কৃতিতে ভরা কুণাল ঘোষ কি বললো না বললো তাতে করে আমাদের সংস্কৃতি বিভাগ কিচ্ছু এসে যায় না। ওর বলা কথাতে কিছু যায় আসে না। কুণাল ঘোষ অনেক কিছু বলবে, কারণ ওর বলার কিছু নেই বেসিক্যালি। ওকে যখন টানতে নিয়ে যাচ্ছিলো সেই সময় মমতা ব্যানার্জিকে বহু কিছু কথা বলেছিল, চোর বলেছিল, সমস্ত তথ্য ওর কাছে রয়েছিল। সারদা সব ও জানে, আমাকে নিয়ে যাচ্ছ, আমি কি জানি সব, আমি জানি সব মমতা ব্যানার্জি জানে। এখন সব চটি চাটতে যাতে এখন বলতে হচ্ছে ওকে, কারণ ওকে ওদের কিছু করে দেখাতে হবে। কিছু করে না দেখাতে ওকে, ও তো পয়সা পাবে না, ওতে পেটে ভাত জুটবে না বলে এইসব কথাগুলো বলে যাচ্ছে। তাছাড়াও সিনেমার কী বোঝে, সিনেমার কোন অংশটা কী বোঝে? এখানে অনেকে চটিচাটা রয়েছে। আমি একজন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর হিসেবে আমি যতটা জানি, যতটা দেখেছি, যে কটার কাজ করছে এখন, যে কটা কাজ পাচ্ছে, যে কটা পুরস্কার পাচ্ছে, সব কটা চটিচাটা লোক। তারা কাজ পাচ্ছে, ভুলভাল সিনেমা বানাচ্ছে, ভুলভাল সিনেমা বানিয়ে নিজেকে ডিরেক্টর বানানোর চেষ্টা করছে। ওইসব সিনেমা চলে না, ওইসব সিনেমা চলবেও না। একটা হল ভরাতে পারে না, ওটিটি প্ল্যাটফর্ম শেষ। ওটিটি প্ল্যাটফর্ম দেখবে কেন? বড় বড় সিনেমা মানুষ দেখবে, অ্যামাজন দেখবে, নেটফ্লিক্স দেখবে, বড় বড় এই সিরিজ দেখবে। ওদের সিনেমা কেন দেখবে? কারণ যে কটা রয়েছে সে কটা ওইভাবেই রয়েছে, তাদের কিছু যায় আসে না। তারা এমন কথা বলে। সে আজকেই তো বললো কৌশিক সেন, নাম ধরে বলছি, কৌশিক সেন কী বললো? কৌশিক সেন বললো যে এখানে অনেক ধরনের সিনেমা তো হয়েছে, ওখানে কাশ্মীর ফাইলস হয়েছে, তারপরে কোভিড নিয়ে সেই আর একটা সিনেমা বানিয়েছে, ওইসব সিনেমা চলে না, মুখ তুবড়ে পড়েছে। সে আবার কি বললো যে এখানে অটল বিহারী বাজপেয়ীর সিনেমা হয়, এখানে অটল বিহারী বাজপেয়ী আনসান লোকেদের সিনেমাও হয়। এইসব ধরনের কথা বলছে। কার মুখ থেকে শুনছি? কৌশিক সেনের মুখ থেকে শুনছি। ফলে এর কাছ থেকে এইটুকুই শুনবো আমরা, কারণ ওরা অত পর্যন্ত ওদের দৌড়, ওদের গন্ডি ওই কুয়োর ব্যাঙের মতন। এখান থেকে আর অন্য কোথাও কিছু করে উঠতে পারে না, কখনো করে উঠতে পারবেও না। তাদের সংস্কার নেই, সংস্কৃতি নেই। ওরা জানে না কীভাবে একটা বিভাগ, একটা শিল্প বিভাগ, একটা সিনেমা জগৎকে কীভাবে সারভাইভ করাতে হয়, সেটা পারবে না, ওদের দ্বারা সম্ভব হবে না। এবং এই তৃণমূল কংগ্রেসের পাল্লায় পড়ে এই শিল্প সমাজ, এই সিনেমা জগৎ ধ্বংসপ্রায়।
শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিত। আর বাঁচানোর জন্য একবারে আমরাই আছি, আমরাই আসবো, আমরাই বাঁচানোর জন্য আসছি, এটা নিশ্চিত। মানুষ চাইছে আমাদের।